পবিত্র হজ যাত্রা শুরু, আজ হজ ক্যাম্প পরিদর্শনে প্রধানমন্ত্রী। প্রথম দিন ছাড়বে 14টি ফ্লাইট, যাত্রীদের সর্বোচ্চ সেবার নির্দেশ ধর্মমন্ত্রীর। দারিদ্র বিমোচন এখন বড় চ্যালেঞ্জ বললেন মির্জা ফখরুল। যোগ্যরাই হবেন নারী আসনে বিএনপির প্রার্থী, জানালেন রিজভী। অতীতের চেয়ে আগামীর ফ্যাসিবাদ হবে আরও ভয়াবহ, দাবি জামায়াত আমিরের। জ্বালানি সংকট নিয়ে লুকোচুরির অভিযোগ। হামু উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু, দেশে 30 উপজেলায় প্রাদুর্ভাব। 20 এপ্রিল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি। এবং শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত। সংবাদ সম্মেলনে জয়সওয়াল, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা। সংবাদ রাতে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। দর্শক, রাজধানীর আশকোনায় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সরাসরি চলে যাচ্ছি সেখানে।
দর্শক, আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। দর্শক, হজ ক্যাম্পে রয়েছেন সহকর্মী ফজলে আদিত্য, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আদিত্য, আমরা তো জানি প্রধানমন্ত্রী তো পৌঁছেছেন, তো কখন উদ্বোধন হবে এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। পাবন, আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু আশকোনার যে হজ ক্যাম্প সেখানে এসে পৌঁছেছেন। ঠিক আমার পিছনের সাইডে যে ইমিগ্রেশন সেন্টার রয়েছে সেই ইমিগ্রেশন সেন্টারে কিন্তু মূলত তারেক রহমান যারা হজ যাত্রীরা রয়েছেন, যারা হজে যাবেন তাদেরকে কিন্তু মূলত তারা কিন্তু তাদের সাথে কথোপকথন করছেন, তাদের সাথে কুশল বিনিময় যেটি রয়েছে সেটি করছেন এবং সার্বিক যে ব্যবস্থাপনা, অর্থাৎ হজ নিয়ে যে সার্বিক ব্যবস্থাপনা সেটি নিয়ে কিন্তু তিনি সশরীরে এসে কিন্তু এই রাত 11টা বাজে কিন্তু তিনি যেহেতু আজকে রাতেই কিন্তু 419 জন যাত্রী নিয়ে কিন্তু যেহেতু এখান থেকে একটি প্রথম ফ্লাইটটি কিন্তু হজের উদ্দেশ্যে ছেড়ে যাবেন, সেহেতু কিন্তু মূলত এখানে তিনি এসেছেন এবং সেটি উদ্বোধন করবেন। এখন উদ্বোধনের পূর্বে কিন্তু মূলত তিনি এখানে যারা আছেন, অর্থাৎ হজ যাত্রীরা যারা আছেন তাদের সকলের সাথে কিন্তু যে কুশল বিনিময় সেটি কিন্তু করছেন এবং ইনি ইমিগ্রেশন সেন্টারের ভিতরে, অর্থাৎ বিমান যে ইমিগ্রেশন সেন্টার রয়েছে সেই ইমিগ্রেশন সেন্টারের ভিতরে কিন্তু যাত্রীদের সাথে কিন্তু সরাসরি তিনি কথা বলছেন এবং তিনি কিন্তু তাদের সমস্যাগুলো জানতে চাচ্ছেন। আপনাকে একটু জানাতে চাই যে আজকে কিন্তু তিনি কিছুক্ষণ পূর্বে, অর্থাৎ এখান থেকে 10 থেকে 15 মিনিট পূর্বে কিন্তু এই আশকোনা যে হজ ক্যাম্পে এসে পৌঁছেছেন এবং এখানে কিন্তু মূলত এই পৌঁছানোর পর যে যাত্রীদের সাথে কুশল বিনিময় সেই কুশল বিনিময় সারছেন এবং সার্বিক ব্যবস্থাপনার পূর্বে, অর্থাৎ যাত্রীদের সাথে কুশল বিনিময় যাওয়ার পূর্বে কিন্তু উনি এসে কিন্তু পরিচালকের রুমে গিয়েছেন এবং পরিচালকের রুমে গিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি মূলত পরিচালকের রুমে যাওয়ার পরবর্তী সময় কিন্তু মূলত তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে, অর্থাৎ হজের যে সার্বিক ব্যবস্থাপনা সেই সার্বিক ব্যবস্থাপনার চিত্রগুলো কিন্তু জেনে সরজমিনে এসে জেনে নেন এবং পরবর্তীতে কিন্তু তার যে দলটির, তার যে প্রোটোকল বাহিনীটা রয়েছে তারা কিন্তু মূলত এখান দিয়ে অর্থাৎ এই ইমিগ্রেশন সেন্টারের ভিতরে কিন্তু প্রবেশ করেছেন এবং ইমিগ্রেশন সেন্টারের ভিতরে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে বেশ কিছু যাত্রী আছেন এবং যারা যাত্রীরা কিন্তু আজকে কিন্তু তাদের যেহেতু যাত্রা এবং সেই যাত্রার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কিন্তু জানতে চেয়েছেন। আপনাকে আমি আরও কিছু জিনিস একটু জানাতে চাই যে এই ফ্লাইটের এই যে সম্পূর্ণ যে ফ্লাইট পরিচালনা করবে সেই ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে কিন্তু মূলত আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশ বিমান এর 50% ফ্লাইট পরিচালনা করবেন। এর পাশাপাশি সৌদি এয়ারলাইন্স রয়েছে, পাশাপাশি ফাইন্যান্স এয়ারলাইন্সও রয়েছে এবং এই সব কিছু মিলিয়ে কিন্তু তারা সার্বিকভাবে এই যে হজ পরিচালনা সেই হজ পরিচালনা কিন্তু করে থাকবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই আজকে কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 11টার ঠিক পরবর্তী সময়ে কিন্তু হজের যে প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবেন সেটি কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু ছেড়ে চলে যাবেন এবং এর পাশাপাশি কিন্তু ওই হজের যে প্রথম ফ্লাইটটি হজের এই সকল 419 জন যাত্রী নিয়ে যেটি বাংলাদেশ ত্যাগ করবেন সেটি কিন্তু উদ্বোধনের ক্ষেত্রে কিন্তু মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান এই সশরীরে কিন্তু হজ ক্যাম্পে এসেছেন এবং যাত্রীদের সাথে কথা বলে কিন্তু তিনি কিন্তু যাত্রীদের সাথে কিন্তু ফ্লাইট পর্যন্ত যাবেন, অর্থাৎ যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে গিয়ে কিন্তু ফ্লাইটের যে উদ্বোধনী কার্যক্রম সেই উদ্বোধনী কার্যক্রম কিন্তু সম্পন্ন করবেন। এই ছিল আমার কাছে রাজধানীর হজ ক্যাম্প থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, হজ ক্যাম্পে রয়েছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন তিনি। ফ্যাসিবাদী শাসন থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর 100 ফিটে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজ সম্পদ সত্ত্বেও 18 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এক বড় অর্জন। দারিদ্র্য বিমোচন এখন বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এই দেশটা আমাদের কেউ ভালো করে দিয়ে যাবে না। প্রায় 15 বছরের একটা ফ্যাসিস্ট শাসনের পরে যখন আমরা চোখের সামনে দেখলাম 24শে জুলাইয়ে আমাদের ছোট ছোট ছেলেরা মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্য, আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব।
সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে নেওয়া হয় সাক্ষাৎকার। প্রথম ধাপে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর অঞ্চলের প্রায় 400 প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আন্দোলন সংগ্রাম ও আইন প্রণয়নে ভূমিকা রাখতে পারবে এমন প্রার্থীদের মূল্যায়ন করা হবে। সংরক্ষিত নারী আসনে দলের কারা সংসদ সদস্য হবেন তা নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেল 3:30টায় গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। সাক্ষাৎকার নিচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মনোনয়ন বোর্ড। প্রথম ধাপে বিএনপির সাংগঠনিক বিভাগ রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুরের প্রায় 400 প্রার্থীর সাক্ষাৎকার নিচ্ছেন। জলঢাকা উপজেলা থেকে এসেছি। তো আমার এলাকায় 2,91,000 ভোটারের মধ্যে অর্ধেকই নারী। তো ওখানে আমাদের সাংগঠনিকভাবে আমরা যদি শক্তিশালী করতে পারি। আমি নারীর অধিকার নিয়ে কাজ করি, আমি একজন সমাজকর্মী, তো সেভাবে আমি নারীদের পাশে দাঁড়াতে চাই, সেই কথাগুলো বলেছি। আমি আশাবাদী। মনোনয়ন প্রত্যাশীদের আশা দীর্ঘ আন্দোলন সংগ্রামে ভূমিকার মূল্যায়ন করবে দল। আইনজীবীরা আমরা সেই দলের প্রতিটা প্রোগ্রাম করছি এবং দলের প্রতিটা প্রোগ্রামে অংশগ্রহণ করছি। সেই দলের প্রোগ্রামে আমি সার্বিকভাবে সবসময় ছিলাম। আন্দোলন সংগ্রামে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে যারা আইন প্রণয়নে দক্ষ বাছাইয়ে তারা গুরুত্ব পাবেন বললেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মহিলারা যে অবদান রেখেছে বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। পাশাপাশি সংসদে কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলো এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। শনিবার চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। প্রাপ্ত আসন অনুযায়ী বিএনপি জোট 36টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। যেদিন থেকে গণভোটের রায়কে অস্বীকার করা হচ্ছে সেদিন থেকে নতুন ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাজধানীতে জেলা আমিরের সম্মেলনে তিনি বলেন, সংবিধানে যেসব ধারায় পরিবর্তন দরকার তা না করে ফ্যাসিবাদী কাঠামো বহাল রাখতে চাইছে সরকার। শুক্রবার রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে জামাতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্যে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। ইতিহাস হয়তো একদিন এই নির্বাচনের পোস্টমর্টম করবে, সেদিন আরো চুলচেরা অনেক জিনিস বের হয়ে আসবে। তিনি বলেন, বিশ্বের ইতিহাসে কোথাও গণভোটের ফলাফল বিফলে যায়নি। অভিযোগ করেন, গুম কমিশন সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে আবারও আয়নাঘর গড়ে তোলার বার্তা দেয়া হচ্ছে। স্বাধীন বিচারালয়ের আলাদা সচিবালয় হবে, এইটা টেকিয়ে দেওয়া হলো। তার মানে বিচারকে আর স্বাধীনভাবে চলতে দেওয়া হবে না। আগের সেই ফেসিবাদী কায়দায় এখন ডিকটেশনের আন্ডারে বিচার চালানো হবে। আমরা আশঙ্কা করছি অতীতের ফেসিজমের চাইতে আগামীর ফেসিজম হবে আরো ভয়াবহ। এই জন্য আমরা বলতে বাধ্য হয়েছি, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকেই নতুন ফেসিজমের যাত্রা শুরু হয়েছে। জ্বালানি সংকট নিয়ে সরকার জাতির কাছে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন জামাতের আমির। বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনার আহ্বান জানান তিনি। সংকটকালে লুকোচুরি নয়, আমরা বারবার নোটিশ দিয়েছি, এই নোটিশগুলো আলোচনায় আসে না। জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলা নিয়ে আলোচনা করি। এগুলা আলোচনা করা পছন্দ না, শুধু লুকোচুরি। ভাই, এগুলা তো সব আপনাদের সৃষ্টি না। মধ্যপ্রাচ্য যুদ্ধ থামাতে জাতিসংঘকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান বিরোধী দলের নেতা। যুদ্ধ আপনারা থামান, শান্তির পথে ফিরে আসেন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে হামের সংক্রমণ। প্রতিদিনই শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। গেল 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সরকার বলছে আতঙ্কের কিছু নেই।
দেশে টিকার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসকদের পরামর্শ ও জটিলতা না থাকলে বাসায় চিকিৎসা ও সময়মতো টিকাই সবচেয়ে কার্যকর প্রতিরোধ। 1 মাসের বেশি সময় ধরে ধীরে ধীরে নয় বরং বিস্তৃত আকারে ছড়িয়ে পড়ছে হামের সংক্রমণ। শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছেন। জ্বর, কাশি, শ্বাসকষ্ট থেকে শুরু করে নিউমোনিয়ার মতো জটিলতা নিয়ে হাসপাতালে ভিড় বাড়ছে প্রতিদিন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গেল 24 ঘন্টায় নতুন করে 1000-এর বেশি সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। নিশ্চিত হয়েছে শতাধিক। অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় 13,898 জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পায় 11,243 জন। রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে এখন হামের রোগের চাপ সবচেয়ে বেশি। বেড ফাঁকা নেই একটিও। প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছে, আবার অনেকে সুস্থ হয়ে ফিরছে ঘরে। চিকিৎসা নিয়ে রোগীর স্বজনদের সন্তুষ্টি থাকলেও অনিয়মের অভিযোগও রয়েছে অনেকের। একটু বেটার আছে ও, আর যেরকম নিয়ে আসছিলাম মানে খুব সিরিয়াস কন্ডিশন ছিল, জ্বর তো কমতোই না, তো এখানে আসার পর আলহামদুলিল্লাহ জ্বরটা একটু কমছে। অবস্থা আগের থেকে একটু উন্নত, বাট স্যালাইন ট্যালাইন চললে বাচ্চারা একটু সুস্থ থাকে। যে ছোট ছোট বাচ্চাদের যে লেবুলাইজেশন যে গ্যাসটা টানা হয় দেওয়া হয়, সেই মেশিনটা খুবই সংকট। টিপন ওরা তো গুরুত্বই দেয় না, ওরা ওই জায়গায় আসে, জ্বর না আসলে ডাকি আসে, আসলে কইতে কইতে আসে একবার আর আসে না। চিকিৎসকরা বলছেন রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। জটিলতা না থাকলে বাসায় থেকেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তারা। সব রোগী কিন্তু হাসপাতালে ট্রিটমেন্টের দরকার নেই, মিজাজ কিন্তু ঘরোয়াভাবে ঠিক হয়। বিপদ লক্ষণগুলো দেখবেন বা নিকটস্থ ডক্টরের কাছে আপনারা গিয়ে দেখলেন যে বাচ্চার কন্ডিশনটা কেমন, সে যদি অ্যাডভাইস করে হসপিটালাইজেশন, তখন হসপিটালাইজেশন দরকার। শুক্রবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, দেশে কোনো টিকার ঘাটতি নেই, তাই অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। সামনের 6 মাস পর্যন্ত আমরা স্টক কনফার্ম রাখবো। 6 মাস যাওয়ার 60 ডেজ আগে নতুন 6 মাসের জন্য আমরা এই ভ্যাকসিন ডেলিভারি নেওয়ার জন্য কার্যক্রম কিভাবে করব সমস্ত কিছু আমরা স্থিরীকৃত করেছি। চিকিৎসকরা বলছেন সচেতনতা, পুষ্টিকর খাবার আর সময় মতো টিকা, এই তিনেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হামের এই বাড়তি সংক্রমণ। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। শুরুতেই আইডিএলসি বাণিজ্য বার্তা। রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও 2 মাসের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের অস্থিরতার মধ্যে বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ছাড় দেওয়া হয়েছে বলে জানানো হয়। 11 এপ্রিল থেকে কার্যকর হয় এই ছাড়ের মেয়াদ আগামী 9 জুন পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। দেশের পেট্রোল পাম্পগুলোতে যখন তেলের জন্য দীর্ঘ সারি, তখন কিছুটা স্বস্তির খবর দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে আরও 2 মাসের নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র, যা চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে চাপের মুখে থাকা বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সাময়িক স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত 11 এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর আগে গেল 12 মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে 30 দিনের ছাড় দেয়, যার মেয়াদ শেষ হয় 11 এপ্রিল। গেল 18 মার্চ এক ভার্চুয়াল বৈঠকের পর 20 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে চিঠি দেয় বিপিসি। ওই বৈঠকে মার্কিন ট্রেজারি বিভাগ, মার্কিন পররাষ্ট্র দপ্তর, ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশের দূতাবাস, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস ও জ্বালানি বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। জ্বালানি সংশ্লিষ্টরা বলছেন, এই ছাড়ের মেয়াদ থাকাকালীন আমদানির পরিকল্পনাগুলো সঠিক সময়ে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। এটি করতে পারলে দেশের বাজারে জ্বালানির সম্ভাব্য ঘাটতি মেটানোর পাশাপাশি অস্থিরতা রোধ করা যাবে। এছাড়া এই সিদ্ধান্তটি বিশ্বজুড়ে চলমান জ্বালানি অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের সরবরাহ ব্যবস্থা সচল রাখার সুযোগ তৈরি করে দিয়েছে বলেও মন্তব্য করেন তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। জ্বালানি তেলের সংকটে ভোগান্তি যেন শেষ হওয়ার নয়। তেলের জন্য এই অপেক্ষার ভিড়ে বাড়ছে ক্ষোভ। ফলে তেল নেওয়াকে কেন্দ্র করে প্রায় প্রতিটি পাম্পে সাধারণ মানুষ জড়াচ্ছেন বাকবিতণ্ডায়।
রাজধানীর নীলক্ষেত ফুয়েল পাম্পের চিত্র এটি। রাত গড়িয়ে ভোর, তবু দীর্ঘ লাইন যেন শেষ হওয়ার নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের বাজারে অস্থিরতায় সম্প্রতি নিত্যদিনের চিত্র এটি। আপনার সরকারি লোক, এমপি মন্ত্রী সবাই সরকারি লোক বলতেছে তেলের সংকট নাই, কিন্তু তেলের তো সংকট। সাধারণ গ্রাহকদের অভিযোগ, তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও শিক্ষার্থী পরিচয় এবং প্রভাব খাটিয়ে লাইন ছাড়াই তেল নিচ্ছেন কেউ কেউ। সারা রাত্রি 11টার থেকে পাম্পে, সিরিয়ালের নীলক্ষেত পাম্পে আমরা এখন তেল নিতে যাচ্ছি, তখন ছাত্ররা এসে হট্টগোল লাগায়, তারা তেল নিয়ে গেছে 1-150 গাড়িতে। আমাদের পয়সা রয়েছে, আমরা সিরিয়ালটা ব্রেক করে এই পার যে সাইড আউটসাইড যেদিকে বের হবে এন্ট্রি এক্সিট সব দিকে তারা ব্লক করে বলে আমরা ঢাকা পারছি, আমাদেরকে আগে তেল দিতে হবে। পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় সরবরাহ দিতে হিমশিম খাচ্ছে তারা। এদিকে আগে তেল নেয়ার এই অনিয়মের কারণে প্রায় প্রতিদিনই বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। টাঙ্কি ফুল, গাড়িতে টাঙ্কি ফুল হয়ে গেছে, 600 টাকা দেওয়ার পরে গাড়িতে টাঙ্কি ফুল হয়ে গেল, এই গাড়ি আবার কালকে আসতেছে খালি হয়ে গেল, কোথায় যায় তেল? আমরা কি করবো, পাবলিকে ধাক্কা ধুক্কা বাইরে গেছে, আবার ঢুকলো। প্রভাব তো সব জায়গায় আছে। না, আমরা তো সমস্যা, আমরা এখন মনে করেন নিরাপত্তাহীনতা ভুগতেছি। এটা একটা সরকারের কাছে আবেদন জানাইতেছে আমাদের পাম্পে এবং আমার পাম্পের যে স্টাফ তাদের নিরাপত্তা একটু বাড়ায় দেওয়ার, যাতে আর একটু স্বস্তি বোধ করতে পারি। জ্বালানি তেলের এই সংকট কেবল সরবরাহী নয়, বরং নৈতিকতার সংকটেও রূপ নিয়েছে। এই সংকট মোকাবেলায় দ্রুত সরকারের হস্তক্ষেপের দাবি সাধারণ মানুষের। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। নতুন বাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা আছে। সরকার জুন মাসের জ্বালানি মজুদের চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। জানান, দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে। বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। এই বাংলাদেশেও 6 সপ্তাহ সমপরিমাণ জেট ফুয়েল রয়েছে। আমাদের এপ্রিল এবং মে মাসের যে জ্বালানি চাহিদা সেটি আমরা সংগ্রহ করেছি এবং যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে গুম হয়েছেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী অ্যানি। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে এর মাজারে ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে সব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরকার অত্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছে। গুমের শিকার পরিবারের কষ্ট ও বেদনা সরকার উপলব্ধি করে। বিচার বিশ্লেষণ, অধিকতর তদন্ত সহ সবকিছু বিবেচনায় নিয়ে দেশের গণতন্ত্র রক্ষায় যা যা করণীয় সরকার তা করবে। এখন পর্যন্ত ইলিয়াস আলীকে আমরা পাই নাই, পাওয়ার কোনো সুযোগ আছে কিনা তাও জানি না। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আগামী 2 মে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই সিলেটে আসবেন। পাশিয়া নদী, যেটি এখন বলা যায় খালেই পরিণত হয়েছে, তিনি এই খাল খনন কর্মসূচি যেটা হাতে নিয়েছেন। বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে পারলে বাংলাদেশ হবে পৃথিবীর 1 নম্বর মানব সম্পদে ভরপুর দেশ, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শুক্রবার দুপুরে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশে শিক্ষার গুণগত মান উন্নয়নের কোনো বিকল্প নেই। জনাব মোহাম্মদ আক্তার বলবো, বিশেষ করে আমাদের দেশে যেই অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আল্লাহর শুকরিয়া আদায়
জনাব মোহাম্মদ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাঝে দেখেছি এর আগেও আমার তার সাথে তার সচিবালয়ে কথা হয়েছে প্রশাসন তোমাদের মহোদয় জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান বলবো বিশেষ করে আমাদের দেশে যেই আমরা যদি সঠিকভাবে এই বিশ্বায়নের যুগে আমাদের ছাত্রছাত্রীকে সেইভাবে তৈরি করি বাংলাদেশ হবে পৃথিবীর 1 নম্বর মানব সম্পদে ভরপুর দেশ। শিক্ষার মান উন্নয়ন করতেই হবে। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন প্রয়োজনে জিডিপি 5% শিক্ষা খাতে দেওয়া হবে। দর্শক, পবিত্র হজ যাত্রা উদ্বোধন করতে বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। চট্টগ্রামের মিরসরাই সালিশ বৈঠকে মোহাম্মদ শফিউল আলম নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গেল বৃহস্পতিবার বিকালে নিহত শফিউল আলমের ভাতিজা ফকির আহমেদকে মেরে রক্তাক্ত করা সালিশ বৈঠক চলছিল। সে সময় সবার সামনে একদল শফিউল আলমের ওপর হামলা করে। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিকতা আবেদনটি খতিয়ে দেখছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই অনুরোধ পর্যালোচনার অধীনে রয়েছে। দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে ভারত। বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্ব এগিয়ে নিতে গঠনমূলক আলোচনায় জোর দিচ্ছে ভারত। এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের উচ্চ পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে বলে আভাস দেওয়া হয়েছে। সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে বিদ্যমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি জুনের মধ্যে ছাড় করতে অস্বীকৃতি জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটি বলেছে, রাজস্ব ও ব্যাংকিং খাতে সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এ অবস্থায় চলমান $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় চলতি অর্থ বছরের জুনের মধ্যে $1.3 বিলিয়ন পাওয়ার যে আশা করেছে বাংলাদেশ, তা ছাড় করা হবে না বলে নিশ্চিত করেছে IMF। তার পরিবর্তে অতিরিক্ত শর্তসহ একটি নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।